ডাইনামিক এডুকেশন চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। আজকে তোমাদের সামনে ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা বোর্ড পরীক্ষাতে সবসময় থাকে। সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। তো দেখো, মহাকর্ষ অভিকর্ষ যদি নিয়ে আমরা আলোচনা করি, প্রথমত হচ্ছে মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে। ঠিক আছে, এটা এক ধরনের হচ্ছে আকর্ষণ বল। এটা কোন বল? এক ধরনের আকর্ষণ বল। তার মানে হচ্ছে দুটাই হচ্ছে বল। তাহলে মহাকর্ষ যদি চিন্তা করি, মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় মহাকর্ষ। যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, তাকে বলা হয় কি? মহাকর্ষ। এবং অভিকর্ষ কাকে বলে? এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তখন তাকে বলা হয় অভিকর্ষ। তাহলে কি বললাম দেখো, মহাকর্ষ আমি যদি বলি টেবিল এবং চেয়ারের মধ্যে যে আকর্ষণ, সেটা কি কোন আকর্ষণ? সেটা হচ্ছে মহাকর্ষ। আমি যদি বলি একটা টেবিল এবং একটা পৃথিবী, এই যে দেখো টেবিল এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, একটা বস্তু কিন্তু হয়ে গেছে পৃথিবী হয়ে গেলে সেটা হয়ে যাবে অভিকর্ষ। ঠিক আছে, তাহলে আপাতত এই জিনিসটা বুঝছো। যেমন এমসিকিউ পরীক্ষা আসে যে তোমার হচ্ছে সূর্য এবং চন্দ্রের মধ্যে কোন ধরনের আকর্ষণ কাজ করে, বলো? সূর্য এবং চন্দ্র, এখানে কি পৃথিবী আছে? না, তার মানে মহাকর্ষ। কিন্তু আমি যদি বলি পৃথিবী এবং সূর্যের মধ্যে কি আকর্ষণ, তখন হয়ে যাবে অভিকর্ষ। ঠিক আছে, এই জিনিসগুলা মাথার মধ্যে রাখবা। তো প্রথমত দেখো, এখানে যদি এই অধ্যায়ের আমরা আলোচনা করি, এই অধ্যায়ের আলোচনা করার সময়ে প্রথম দিকেই দেওয়া আছে কিছু পরন্ত বস্তুর সূত্র। তোমরা যদি দেখো, লেখা আছে পরন্ত বস্তুর কিছু সূত্র দেওয়া আছে। প্রথমে পরন্ত বস্তুর সূত্র, তোমরা এটা গতি অধ্যায়ে পড়ে এসেছো। তো পরন্ত বস্তুর সূত্রগুলো যদি দেখি আমরা, স্যার প্রথমত দেখো গ্যালিলিওর যে পরন্ত বস্তুর সূত্র। তো এখান থেকে আমরা যদি চিন্তা করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এরকম করে জানি তো এটা। আচ্ছা, তো এখান থেকে দেখো 2 নম্বর সূত্র আমি যদি দেখাই, কারণ এখান থেকে যেহেতু একটা এমসিকিউ পরীক্ষা আসে, লিখিত পরীক্ষা হয় না। তো প্রথমত দেখো, যদি পরন্ত যেহেতু বস্তু, সবসময় একটা জিনিস মনে রাখবা স্যার, পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি পরন্ত বস্তুটা থাকে সবসময় ইউ ইজ ইকুয়াল টু 0, আদিবে কি হবে? 0। বাট এটাকে যদি আমি বলি নিক্ষিপ্ত, তখন হবে ভি সমান 0। এটা জিনিস মাথায় রাখতে হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষবেগ 0। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গার মধ্যে আমি যেহেতু এটা পরন্ত বস্তু, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? তাহলে আদিবেগটা যদি 0 হয়ে যায়, হইল এটি, অর্থাৎ ভি সমান এটি। এটাকে যদি সমানুপাতিক চিহ্নের সাথে আমরা তুলনা করি, ত্বরণটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, এটা ত্বরণ হতে পারে। যেহেতু পরন্ত বস্তু, তাহলে এ কি থাকবে? এ তো হয় না, এ হয়ে যায় কি? জি হয়ে যায়। এ আসলে কি হয়ে যায়? জি হয়ে যায়। যেহেতু পরন্ত বস্তু অভিকর্ষ ত্বরণ একটা কাজ করতেছে, এ না হয়ে কি হয়ে যায় বলো? এটা হয়ে যায় জি। যখন জি হয়ে যাবে, তাহলে এটা মানটা কি? কনস্ট্যান্ট না? 9.8, এইটা হচ্ছে কনস্ট্যান্ট মান। যদি এই মানটাকে আমরা তুলতে যাই, তখন হয়ে যাবে ভি সমানুপাতিক টি। এই যে, ঠিক আছে, এটা হয়ে গেল ভি সমানুপাতিক টি। এইটা হচ্ছে এক ধরনের আমরা আসে এখান থেকে। তো এখান থেকে সূত্রগুলো কিভাবে হয় তোমাদের আমি দেখাবো একটা একটা করে। আরেকটা পরন্ত বস্তুর সূত্র খুবই আসে, সেটা হচ্ছে আমরা জানি এস ইজ ইকুয়াল টু, এস না দিয়ে যেহেতু পরন্ত বস্তু, এস এর পরিবর্তে আমরা বসাবো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এতটুকু তো তোমরা জানো। আচ্ছা, চিন্তা করো স্যার, তো এখান থেকে আমি যদি বলি এইচ ইজ ইকুয়াল টু ইউ কি বললাম? পরন্ত বস্তুর ক্ষেত্রে কি? আদিবেগ 0। আদিবেগটা যদি 0 করে দিই, তাহলে 0 ইন্টু কি? টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে হয়ে গেল এইচ ইজ ইকুয়াল টু, এটা কি 0 বার, তাহলে হয়ে গেল হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো, বারবার বললাম, যদি তোমরা এই মানটাকে তোমার একটা সম্পর্কের মধ্যে রাখতে চাও, এটা কিন্তু হাফ কিন্তু কনস্ট্যান্ট একটা মান, এটা ফিক্সড মান। জি এর মানটাও কিন্তু ফিক্সড মান। এই দুইটা কিন্তু উঠে যায়। এই দুইটাকে যদি তুলে ফেলাও, তখন যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা কি হয় বলো? তোমরা নিজেরাই বলো, যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। আচ্ছা, এই যে দেখো, পরন্ত বস্তু 2 নম্বর সূত্র, পরন্ত বস্তু 3 নম্বর সূত্র। আমরা এগুলা পড়ছি না? এগুলা কিন্তু পড়া হয়েছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে মাঝে মধ্যে এরকম দেয়, নিচের কোনটি সঠিক? তোমার ডিরেক্ট এরকম থাকবে না। তুমি যদি স্কোয়ারটাকে এদিকে দাও, তাহলে কি হবে? রুট ওভার হবে না? রুট ওভার, এই যে এরকমও মাঝে মধ্যে থাকে। স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দিলে কি হবে? রুট ওভার হয়ে যাবে। আসলে আমরা বলি রুট ওভার, আসলে এটার নাম কিন্তু রুট ওভার না, এটাকে বলা হয় স্কোয়ার অফ রুট ওভার, বর্গমূল। রুট ওভার মানে কি? রুট ওভার মানে তো মূল। হ্যাঁ, এটা হচ্ছে মূল, কিন্তু এটাকে বলা হয় বর্গমূল, এই জন্য নামটা হচ্ছে স্কোয়ার অফ রুট ওভার। ওকে, তো
এরপরে দেখো এখান থেকে যদি আমরা এখন সূত্রটা আকারে লিখি, সূত্র আকারে লিখতে চাই, যেহেতু সমান সম্পর্ক, তখন আমরা লিখতে পারবো ভি নট ওয়ান আর এটা কি নিচে টি নট ওয়ান সমান ভি নট টু ইকুয়াল টু টি নট টু। আচ্ছা, এই যে এতটুকু জিনিস আমি দেখালাম, ঠিক আছে, এটা হচ্ছে নতুন একটা সূত্র। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা আলোচনা করি কি হবে তোমরাই বলো, এস নট ওয়ান ইকুয়াল টু টি নট ওয়ানের উপর হোল স্কয়ার, ঠিক আছে, এই যে স্কয়ার আছে স্কয়ার, এইচ নট টু টি নট টু এর উপরে এই যে হোল স্কয়ার। এই যে এখান থেকে একটা সূত্র আসলো, বুঝছো কিনা? আচ্ছা, এখন দেখো আমি মাঝে মধ্যে এখান থেকে সবসময় লেখচিত্রগুলো আকারে দেখাই। এখান থেকে যেহেতু লেখচিত্র আছে, যে লেখচিত্রটা কোনটা হবে তোমরা যদি নিজেরাই চিন্তা করো, স্যার দেখো এটা মনে করো লেখচিত্র ধরলাম, এটার জন্য যদি এদিকে দিলাম মনে করো বেগ, এদিকে দিলাম কি সময়, ওইদিকে হচ্ছে বেগ আর এদিকে কি সময়, সম্পর্ক কেমন? সমানুপাতিক। সমানুপাতিক যদি সম্পর্ক হয় সব সময় মূল বিন্দুগামী হবে। কেমন হবে? মূল বিন্দুগামী। কিন্তু পরেরটার কথা চিন্তা করো, আমি দিলাম এদিকে এইচ, এদিকে দিলাম টি স্কয়ার, এইচ এবং টি স্কয়ার সম্পর্ক কেমন? এটাও কিন্তু সমানুপাতিক, টি স্কয়ার আছে, আমি টি দিই নাই, টি স্কয়ার, তাহলে সম্পর্ক যেহেতু এরকম, এটাও কিন্তু কি হবে? মূল বিন্দুগামী, এইচ এবং টি স্কয়ার দুইটাই আছে টি স্কয়ার। আচ্ছা, বাট টি স্কয়ারের জায়গায় যদি অন্য কিছু হয়ে যায়, শুধু টি হয়ে যায়, তাহলে লেখচিত্রটা কি হবে? এখন তো এইটা সম্পর্ক তো হচ্ছে টি স্কয়ারের সাথে, ঠিক আছে, তো আগেই বলছিলাম যদি সম্পর্ক শুধু টিটার সাথে, স্কয়ারটা এখন থাকে গেল, স্কয়ারের কাজ হচ্ছে না, তখন কিন্তু লেখচিত্রটা এরকম করে উপরের দিকে উঠে যায়। তখন দেখো শুধুমাত্র এটার মধ্যে হলে স্কয়ার যদি এদিকে থাকে তখন এদিকে উঠে যাবে। আমি তোমাদের লেখচিত্রগুলো পড়াইছিলাম, দেখ তোমরা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। তো যদি তোমার এদিকে মনে করো, আমি আরেকবার দেখাচ্ছি, এটা যেমন, এটা কি বুঝতে পারছো যে এদিকে ছিল এইচ, এটার উপরে স্কয়ার, যদি কোনো কারণে মনে করো যে এটার উপরে স্কয়ার ছিল কিন্তু এটার উপরে কোনো স্কয়ার নাই, তাহলে এই স্কয়ারটা বাদ দিয়ে যদি আমরা এটাকে লিখতে চাই তখন লেখচিত্রটা হবে এইরকম। আশা করি যে এই পার্টগুলো কিছুটা হলেও বুঝছো। এটা আমি আরও ডিটেলস আলোচনা করাবো যারা এই ভিডিওর মধ্যে তোমরা থাকবা। তো এই পার্টটা আশা করি বুঝছো পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন আমি কিছু নতুন পার্ট করাই। দেখো এখন যদি আমি দেখি এই জায়গার মধ্যে একটা প্রশ্ন মানে সব সময় আসে, সেটা হচ্ছে একটি বস্তু 2 সেকেন্ডে 10 মিটার নিচে নামলে, এটা আসলে পরন্ত বস্তু, এটা পরন্ত বস্তু চিন্তা করবা। একটি বস্তু 2 সেকেন্ডে 10 মিটার নিচে নামলে 5 সেকেন্ডে কতটুকু নিচে নামবে, ঠিক আছে, এটা এমসিকিউ পরীক্ষায় আসে। তখন তোমরা কি করো, তোমরা ভাবো যে এটা তো অনেক ইজি পার্ট। কেন ইজি পার্ট? কারণ তোমরা বলতে পারো স্যার 2 সেকেন্ডে নামে হচ্ছে 10 মিটার, 1 সেকেন্ডে নামবে কত 10/2, আবার 5 সেকেন্ডে কত নামবে, এই যে 5 চলে গেল এদিকে, দেখো ঐকিক নিয়ম, তাই না, এটা কাটা, তাহলে কত হলো 5, তাহলে 5 5 কত 25 মিটার নামবে। কিন্তু না স্যার, এটা পরন্ত বস্তু সূত্র, এইভাবে করলে হবে না। আর এই এমসিকিউটা এটাই দেওয়া থাকবে ক নাম্বারে, আর এটা সকলেই ভুল করে, তাহলে কিন্তু এইভাবে হবে না, এটাকে অন্যভাবে করতে হবে। দেখো এভাবে কিভাবে করবো, যেহেতু পরন্ত বস্তুর সূত্র, এখানে কিন্তু তোমাদের সময় দেওয়া আছে আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এখানে কিন্তু বেগ নেই। তাহলে তোমরাই বলো কোন সূত্রটা পড়বে। এখান থেকে আমরা যদি দেখি যে একটা সূত্র ছিল এরকম আর আরেকটা সূত্র ছিল এরকম, তাহলে এখানে যেহেতু বেগ নিয়ে আলোচনা নাই, এখানে কি উচ্চতা নিয়ে আলোচনা, তাহলে এটা আমাদের করতে হবে। তাহলে এটা কি পড়বে না স্যার, এটা পড়বে না। তাহলে তোমরা প্রথমটার জন্য লিখতে পারো স্যার S01 কয় মিটার, 10 মিটার। তারপরে এটাকে ধরো T01 কত 2 সেকেন্ড। পরেরটা কি দেওয়া আছে T02 কত সেকেন্ড, 5 সেকেন্ড। এরপরে বের করতে হবে কি, মনে করলাম যে H02 কতটুকু নিচে নামবে 1 দিলাম। এখন তাহলে চলে আসো সূত্রের মধ্যে। আমরা জানি S01 বাই T01 এর উপরে হোল স্কয়ার, S02 T02 এর উপরে হোল স্কয়ার। আমাদের লাগবে কি স্যার S02, যেহেতু S02 লাগবে তোমরা চাইলে এই পার্টটাকে পুরোটাকে এদিকে রাখতে পারো, এই যে এরকম করে লিখলাম। হ্যাঁ, যারা বুঝতেছো না তাদের জন্যই আসলে করা। এখন দেখো এটা হচ্ছে S02, এদিকে আছে ভাগ, তাহলে ওইদিকে গেলে কি হবে
গুণ হবে, এদিকে এই যে গুণ করে দিলাম, হ্যাঁ এদিকে ছিল ভাগ, ওইদিকে গেলে কি হবে গুণ হবে। এখন শুধু মানটা বসাও। H1 এর মান কত ছিল? H1 এর মান ছিল 10, T1 এর মান কত ছিল 2, 2 এর উপরে স্কোয়ার, T2 এর মান কত 5, এটার উপরেও স্কোয়ার। তাহলে এদিকে আসলে দেখো 10/4 ইন্টু 5 5 25, এটা ক্যালকুলেট করবা, এটা ক্যালকুলেট করে যা আসবে তাই অ্যান্সার, যা আসবে তাই অ্যান্সার। কিন্তু এটা কোনোদিন 25 আসবে না। আগে যেমন 25 আসছিল, এটা কিন্তু কোনোদিন 25 আসবে না। 25-এর সাথে যে এটা তুমি ভাগ করো, কত আসবে? আড়াই দিয়ে ভাগ করবে, যা আসবে তাই অ্যান্সার। আশা করি এই পার্টটা বুঝছো। এখন আমরা শিখবো কেপলারের 3টা সূত্র আছে। দেখো কেপলারের প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র, এইটাকে বলা হয় উপবৃত্ত সূত্র। কারণটা কি? যখন কোনো একটা গ্রহ একটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, এই জন্য একে বলা হয় উপবৃত্ত সূত্র। এর আরেক নাম হচ্ছে কক্ষপথের সূত্র। এখান থেকে এমসিকিউ পরীক্ষা খুব আসে যে কেপলারের প্রথম সূত্রটিকে কি নামে ডাকা হয়? কি নামে ডাকা হয়? কক্ষপথের সূত্র হিসেবে ডাকা হয়। 2 নম্বর কি বলা হয়েছে? যে দ্বিতীয় সূত্র, এটাকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলটা হচ্ছে এইটি প্রতি সময় যতটুকু দ্রুত অতিক্রম করবে, হ্যাঁ, তার সমান সময়ে ওই সেম পরিমাণের ক্ষেত্রফলটা অতিক্রম করবে। তার মানে ক্ষেত্রফল আর সময় হচ্ছে পরস্পরের সমানুপাতিক। এরপরে চলে আসো 3 নম্বর সূত্র। শুধু জাস্ট এগুলো নামগুলো মনে রাখো। 2 নম্বর সূত্রটাকে কি বলা হয়? ক্ষেত্রফল সূত্র। এনাফ। এখন দেখো 3 নম্বর সূত্রটা ভালো মতো পড়তে হবে, কারণ এখান থেকে পরীক্ষার মধ্যে আসবে। 3 নম্বর সূত্রটাকে কি বলা হয়? পর্যায়কালের সূত্র, আবর্তনকালের সূত্র, এমন কি বলা হয়? সময়েরও সূত্র বলা হয়। তাহলে প্রথমত দেখো পর্যায়কাল মানে কিন্তু আসলে সময়, এরপরে আবর্তনকাল মানেই হচ্ছে সময়। আবর্তনকাল, কাল কথাটা আছে নাই, কাল মানে হচ্ছে সময়। এখানে দেখো কালের কথা বলছে, কাল মানে সময়, আবর্তনকাল, কাল মানে সময়, আর এটা তো সময়ই বলছে। তার মানে এর ইউনিটটা কি হবে বলো দেখি? সময় হবে, তাই তো, সেকেন্ড হবে। তো এখানকার যদি বলা হয় যে এখানকার সূত্রটা কি আসলে, তো দেখো এখানকার সূত্রটা যদি আমি বলি সেটা হচ্ছে টি হচ্ছে কি তোমরা বলো? এটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে হচ্ছে টি এর উপরে স্কোয়ার, এটি যতটুকু দূরত্ব অতিক্রম করবে তার যে ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাসার্ধটার ঘনফলের সমানুপাতিক। তাহলে বাংলায় যদি কথাটা আসে যে পর্যায়কালের সূত্রটি লিখো, তাহলে কি বলবো? কোনো একটা গ্রহ একটি সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকলে তার পর্যায়কালের বর্গ ওই গ্রহের ব্যাসার্ধের ঘনফলের কি হবে? সমানুপাতিক হবে। এই তো, এতটুকু সূত্র মনে রাখতে হবে। তাহলে এখান থেকে বলো, যেহেতু সমানুপাতিক সম্পর্কটা গেল, তাহলে এখান থেকে কি হচ্ছে? এখান থেকে আমরা লিখতে পারবো এরকম, T0 এর উপরে হোল স্কয়ার অথবা R0 এর উপরে কিউব ডিভাইডেড বাই T0 এর উপরে হোল স্কয়ার অথবা R0 এর উপরে কিউব। ঠিক আছে, এটাকে যদি আরেকটু সাজাই লেখো, এটাকে এদিকে পাঠালাম, এটাকে পাঠালাম, তাহলে হবে T0 এর উপর হোল স্কয়ার, T0 এর উপরে হোল স্কয়ার, এটাকে নিচে নামাই দিলাম, এটাকে আবার ওদিকে নিয়ে যাই দিলাম, তাহলে কি হবে? R0 এর উপরে কিউব, আবার R0 এর উপরেও কিউব। এই যে হয়ে গেল, এটা হইল সূত্র। এখান থেকে এমসিকিউ পরীক্ষাতে খুবই আসে। ঠিক আছে, আশা করি এই পার্টটা বুঝছো। ওকে, দেখো এখানে আমি 2টা ম্যাপ দিয়েছি। এখানে লেখা আছে, দেখো সূর্যের চারিদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 গুণ। আচ্ছা, এই জায়গাটার মধ্যে অনেকে বুঝো না যে কাকে কি ধরবো। সব সময় মনে রাখবা যার সাথে র থাকবে এর এত গুণ। দেখো কার কত গুণ, কার কথা বলছে? বলছে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের এত গুণ। ঠিক আছে না? পৃথিবীর সাথে র আছে, যে পৃথিবীর গুণটা বোঝাচ্ছে কার? পৃথিবীর। তাহলে ওই গুণ অবস্থায় থাকবে। তাহলে কিটা আবার ব্যাসার্ধটা, তাহলে ধরে নিলাম এই যে ব্যাসার্ধ E0, এটা কি না E0, এইটা গুণ অবস্থায় থাকবে। তাহলে এটাকে গুণ অবস্থায় কত রাখবো? এই যে এটা কত? 1.53। তাহলে এটা সমান কি হবে? মঙ্গল গ্রহে ধরে নিলাম M। তাহলে কি বলছে? সূর্যের চারিদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ, মঙ্গল গ্রহের এই যে ব্যাসার্ধটা পৃথিবীর এত গুণ ব্যাসার্ধের। তাহলে এই যে পৃথিবীর সাথে এর আছে গুণ, ওটা গুণ অবস্থায় রাখবো। ওকে, এরপরে চলে আসো, বলছে পৃথিবীতে এতদিনে 1 বছর হলে, এটা যেহেতু সময়, যেহেতু দিন, এটা সময় কিনা পৃথিবীতে কথা বলছে, তাহলে ধরে নিলাম T0, এটা বলে দিচ্ছে কত? 365 ডে। ঠিক আছে কিনা? এত। এরপরে বলছে যে তাহলে মঙ্গল গ্রহে কতদিন হবে? তাহলে মঙ্গল গ্রহে ধরে নিলাম R0M = 1। এখন পারবা না? মনে করো এই মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি জানি স্যার? আমি যদি লিখি T0M এর উপরে এই যে হোল স্কয়ার, T0 এর উপরে হোল স্কয়ার = কি হবে? এদিকে হবে
আর নট এম ডিভাইডেড বাই কত আর নট ই, এখানেও কিউব এখানেও কিউব, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তাহলে বা দিয়ে যদি লিখি, এটা কিন্তু এদিকে গেলে কি অবস্থা থাকবে, গুণ অবস্থা, কারণ ভাগ আছে, আমাদের তো উপরটা বের করতে হবে, এটা ভাগ আছে, এটা গুণ করতে হবে, তাহলে গুণ, এটাকে যদি আমরা একই সাথে লিখি তাহলে আর নট এম ডিভাইডেড বাই আর নট ই, এটার উপরে দেওয়া যাবে কত 3 গুণ, এটা কি থাকবে টি নট ই এর উপরে হোল স্কয়ার, এই যে টি নট ই এর উপরে হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু স্কয়ার, তুমি চাইলে এদিকে কি দিতে পারো, এখন রুট ওভার করে দাও, ছিল স্কয়ার, তাহলে যদি আমরা শুধু এটা লিখি তাহলে এদিকে গেলে কি হবে রুট ওভার, একেবারে রুট ওভার দিয়ে দিলাম। এটা তো হচ্ছে ক্যালকুলেটরের কাজ, এটা ক্যালকুলেটরের কাজ। আচ্ছা এখন যদি আমরা মানটা বসাই, তো চিন্তা করো মানটা যদি বসাই, ধরলাম আর, তাহলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে ঠিক কিনা, এটা উপরে, এটা যদি এদিকে আসে তাহলে কি হবে, ভাগ হবে না। দেখো এই পার্টটার মধ্যে চিন্তা করো, এই যে উপরের পার্টটা এটা চিন্তা করো, এদিকে আছে গুণ, তাহলে এদিকে আসলে কি হবে বলো, ভাগ হয়ে যাবে, এদিকে ছিল যেহেতু গুণ, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি আর নট এম বাই আর নট ই, যেহেতু এদিকে ছিল গুণ, এদিকে আসলে ভাগ 1.35, ঠিক আছে কিনা। তাহলে এইটার বদলে কিন্তু আমরা লিখতে পারবো 1.35 না 53, এটার উপরে কিউব ইন্টু, আর এটার মান কত, এই যে 365, এই যে 365, ঠিক আছে কিনা, এই যে হয়ে গেল 365। আশা করি এই পার্টটা বুঝছো। তো এটা যদি এখন এটা হয়, তাহলে এখন তোমরা ক্যালকুলেটেড করবা, এটা ক্যালকুলেটেড করবা, ক্যালকুলেটেড করে মানটা যা আসে, তো এটা হয়ে যাবে 691 ডেজ, 691 ডে মানে দিন হবে। এই পার্টটা তোমরা আশা করি এই পার্টটা বুঝছো। মাঝে মধ্যে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিই তখন এই অ্যাডমিশনে এই ম্যাথগুলো আসে, তখন যখন অ্যাডমিশনে এই ম্যাথগুলো আসে তাহলে এটা কীভাবে করব, এটা আসলে এটা এক্স্যাক্টলি মান, কারণ পৃথিবীতে 365 দিনে আসলে 1 বছর হয়, মঙ্গল গ্রহে কিন্তু 691 দিনে 1 বছর হয়, এটা ফিক্সড মান। এই জন্য এই মানগুলা যেহেতু ডিরেক্ট ফিক্সড মান, এটা তুমি চাইলে মুখস্থ লিখতে বসা দিতে পারো, এগুলো আসলে মুখস্থ করতে হয়, এটা কি ক্যালকুলেটর ছাড়া, যেহেতু অ্যাডমিশনে ক্যালকুলেটর তো ইউজ করতে দেয় না, তখন আমরা এরকম করে মুখস্থ বসাইতাম, ঠিক আছে। আচ্ছা চলে আসো, এরপর কি বলছি, কোনো কারণে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে অর্ধেক হয়ে গেল, গড় দূরত্বটা অর্ধেক হয়ে গেল, ধরে নিলাম এটা জানি না আর নট 2 ধরলাম, মানে আগে তো কিছু ছিল তারপরে তো অর্ধেক হয়েছে, তার মানে প্রথমটা থেকে অর্ধেক হয়েছে, ঠিক কিনা, প্রথমটা থেকে অর্ধেক হয়েছে, তাহলে এই যে প্রথমটা আর নট 1 ছিল, এটা এই যে এরকম করে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, বুঝছো। মনে রাখবা অর্ধেক, দ্বিগুণ, 3 গুণ, যেটা গুণ, তার মানে তুমি নিজে চিন্তা করো, আগে যদি কিছু না থাকে তাহলে এটাকে 2 গুণ 3 গুণ করা যাবে না, অবশ্যই কোনো কিছু একটা ছিল, এইটাকে তুমি দ্বিগুণ করে বাড়াইছো, এতটুকু হয়েছে, ঠিক কিনা। তো এই পার্টগুলা তোমার এইভাবে করে মাথার মধ্যে রাখতে হবে, যে দ্বিগুণ করতেছো, অর্ধেক করতেছো, তার মানে তো অবশ্যই আগে কেউ ছিল, নাহলে তো দ্বিগুণ আর অর্ধেক করা যাবে না। এই জন্য যেহেতু বলছে যে পৃথিবীর গড় দূরত্ব কমে অর্ধেক হয়ে গেল, আগে কিছু ছিল ওইটার অর্ধেক হইল, ভাগ, গুড। এরপরে বলছে তাহলে বছরের দৈর্ঘ্য বা পৃথিবীর আবর্তনকাল কত হবে, তাহলে আমরা এটা যদি বের করি, পৃথিবীর যেহেতু আবর্তনকাল বলেই দিচ্ছে স্যার, যে তাহলে কত হবে, তাহলে পৃথিবীর আবর্তনকাল প্রথমে কি ছিল, তোমরা তো জানো, এটা তাহলে T01 ধরে নিই, এটা যে 365 দিন, যেহেতু পৃথিবীর কথা বলছে এটা ফিক্সড লিখতে হবে স্যার, সবসময় মনে রাখবা যে এটা মঙ্গল গ্রহের কত 691, পৃথিবীর ক্ষেত্রে 365, এটা ফিক্সড। আচ্ছা এখন যদি অর্ধেক হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমরা দেখো, আমরা কিন্তু আগের মতো বের করতে পারি T01, T02 লেখা যাবে কি না, যাবে, এগুলো কি ছিল স্কয়ার, আমি চাইলে এইভাবে পুরো স্কয়ারটা লিখতে পারি, একই সাথে দিতে পারি, R01 বাই R02 চাইলে এটার উপরে এরকম করে লেখা যায়, আমি এখন কিন্তু ওখান থেকে এটা শর্টকাটে চলে আসলাম, ঠিক আছে কিনা। আচ্ছা এরপরে দেখো, এটা ছিল স্কয়ার, এদিকে গেলে কি হবে রুট ওভার, এদিকে গেলে রুট ওভার, তাহলে R01 বাই R02, এটার উপরে ছিল কিউব, এটার উপরে দিয়ে দিলাম রুট ওভার, ঠিক আছে। চাইলে এটাকে আবার 3/2 আকারে পাওয়ার লেখা যায়, কোনো দরকার নাই। তাহলে আমাদের যেহেতু লাগবে কি লাগবে, T02 লাগবে কি না, T02 লাগবে, আচ্ছা T02 লাগবে। আপাতত তুমি এভাবে বের করবা, বের করার পরে এটা কি করব, মনে করো R01 বাই R02, এখানে যদি আমরা মানটা বসাই, এখানে কি ছিল, এই যে R01 বাই R02, তাহলে এটা যদি এদিকে দিয়ে দিই, এটাকে এদিকে যদি চলে আসে, তাহলে এটা ছিল নিচে, এটা ছিল উপরের মান, কিছু না মানে উপরে, তাহলে কি হবে তোমরা বলো, এখানে উপরে গেল R02, ভালো মতো দেখো, আমি এটা পার্টটা একটু ভালো মতো করাই, তাহলে না হলে কিন্তু বুঝবা না তোমাদের। দেখো এটা আমি মিছাইলাম, মনে করো এটা কি ছিল R02, R01 বাই 2, কিছু না মানে নিচে কত আছে 1 আছে,
তাহলে আমরা কিন্তু উপর নিচ কিন্তু চেঞ্জ করতে পারি না, পারি। তাহলে এইদিকে যদি আমি 2 দিয়ে দিই 2/1, এদিকে হলো r0 1 কত, r0 2 হবে না, লেখা যাবে তো, যাবে। তার মানে r0 1/r0 2 ইকুয়াল টু কত লেখা যাবে, 2 লেখা যাবে। হ্যাঁ, তাহলে r0 1/r0 2 সমান কত লেখা যায়, 2। 2 এর উপরে দিবা কিউ, 8 এর উপর √, এটা কিন্তু করা যায়, গেল। এখন দেখো এইটা যা মান আসবে, ধরে নিলাম কিছু একটা মান আসলো, হ্যাঁ, তো এটা যদি এক্স মান আসে বা নির্দিষ্ট কোনো একটা মান আসে, আসার পরে তখন কি করব, তখন দেখো এটা ছিল যেহেতু এরকম ছিল, এটাকে যদি আমি এখন উল্টায় লিখি, t0 2 লিখি, t0 1 যখন নিচে নামাই দিব, নামাই দিলে তখন 1/x হয়ে যাবে না, মানে এখানে তো নির্দিষ্ট একটা মান আসবে, এটা এরকম হয়ে যাবে না, হবে। এখন এইটা কেন করলাম, কারণ আমাকে t0 2টাকে ফ্রি করতে হবে, যাকে ফ্রি করব তাকে সবসময় উপরে রাখতে হবে, মাথায় এটা রাখতে হবে। এটা ক্যালকুলেটর করে যা মান আসবে আমি এখানে তাই বসাবো, এটাই বললাম, এটা এক্স বলতে তাই বসাবো। আচ্ছা, এখন যদি এটা লিখি, দেখো t0 2/t0 1 ভাগ আছে, এটাকে যদি আমি ওইদিকে চলে যাই, এটা তখন এটা গুণ হবে। এখানে তোমার যে মানটা আসবে, এক্স এর মান যা আসবে, এটা ভাগ দিয়ে এই যে t0 1 এর মান এখানে বসাই দিব কত, 365। তাহলে এটা যদি বসাই দিই 129 হয়, কত হবে, 129। যদি অর্ধেক হয়ে যায় তখন তোমার 129 হবে। এটাও কিন্তু আমরা মুখস্থ করছি, এই তো এটা হচ্ছে ফিক্সড মান, আমরা এই এডমিশনে এইভাবে মুখস্থ করে আসছি, ঠিক আছে। ওকে, আশা করি এই রিলেটেড যত কাহিনী আছে তোমরা এখন পারবা, ঠিক আছে। তো এই পার্টটা আমি পড়াইলাম, এর পরবর্তী পার্টগুলা এগুলা হচ্ছে কি তোমার ক খ, তারপর হচ্ছে এমসিকিউ, এগুলো আসেই, এগুলো এখান থেকে এমসিকিউ পার্টটা হয়। তবে এই পার্টটা থেকেও মাঝে মধ্যে তোমার কি দেয়, গ নাম্বারে 3 মার্কের একটা প্রশ্ন দিয়ে দেয়। দেখো পরের ম্যাটটা দেখো, এখানে কি বলছে, এখানে বলছে দুটি বস্তু উপবৃত্তাকার পথে ঘুরতে থাকলে প্রথম বস্তুটি 4 ঘন্টায় পরের বস্তুটির দ্বিগুণ ক্ষেত্রফল অতিক্রম করবে, ঠিক আছে। এবং তাহলে পরের বস্তুটির একই ক্ষেত্রফল অতিক্রম করতে কত সময় লাগবে। স্যার এখানে চিন্তা করো, এমন একটা ম্যাথ দিছে কিন্তু মনে করো মাথায় ঢুকতেছে না, এগুলা সবগুলা বোর্ডে আসা এমসিকিউ। তাহলে এখানে দেখো কি কোন কোন কার কার কথা বলছে, প্রথমে বলে দিচ্ছে উপবৃত্তাকার পথে। উপবৃত্তাকার পথে এটা কিসের সূত্র তোমরা এমনিতে বুঝতে পারতেছ, উপবৃত্তাকার সূত্রটা কার ছিল তোমরা জানো। এরপরে চলে আসো, তোমার ক্ষেত্রফলের কথা বলছে, বলছে কি না, উপবৃত্তাকার হোক বা না হোক ক্ষেত্রফলটা দেখে বুঝতে হবে কে কে আছে। একটা আছে ক্ষেত্রফল, আর একটা আছে কিন্তু এই যে সময়, কি আছে, সময়ের কথা বলছে। তাহলে এটা কিন্তু কেপলারের কয় নাম্বার সূত্র, ক্ষেত্রফলের সূত্র 2 নাম্বার সূত্র। কি ছিল বলো, আমি বলে দিছিলাম যে এটা হচ্ছে সময়ের, ক্ষেত্রফলটা সময়ের কি সমানুপাতিক। তাহলে আমি এরকম বলছিলাম যে এ যদি ক্ষেত্রফল হয়, এটা কি সময়ের সমানুপাতিক, ঠিক আছে কিনা, ক্ষেত্রফল সময়ের কি হবে, সমানুপাতিক হবে। এখন চিন্তা করো, আমি যদি লিখি, যেহেতু প্রথম বস্তুটা আমি ধরলাম, প্রথম বস্তু হচ্ছে কি এটা, পরের বস্তুটা কি ক্ষেত্রফলটা এইটা, ঠিক আছে কিনা। t0 1 কত দেওয়া আছে, 4 ঘন্টা, তাহলে t0 2 বের করতে বলছে। এইদিকে দেখো, আগে মানগুলা দেখো কি বলছে, একটু আগে পড়াইলাম, বলছে প্রথম বস্তুটি 4 ঘন্টায় পরের বস্তুটির কথা বলছে, মানে পরেরটার সাথে, পরেরটা মানে 2 এর সাথে ওইটার দ্বিগুণ হবে, ক্ষেত্রফলটা কি হবে, দ্বিগুণ। তার মানে কাকে দ্বিগুণ করবা, পরের বস্তুটির কথা বলছে, তার মানে n0 2টা হবে n0 2 এর কত গুণ, দ্বিগুণ হবে। এটাই বলছে যে প্রথম বস্তুটির 4 ঘন্টায় পরের বস্তুটির, তাহলে এটা হবে 2 ইন্টু n0 2। বলছে কি পরের বস্তুটির মানে দ্বিতীয় বস্তুটির, এর সাথে আছে টি র, ওটাকে দ্বিগুণ করলাম, এতটুকু বুঝছো। আচ্ছা, এখন তোমরা সূত্রের মধ্যে চলে আসো। যদি এইটুকু মনে থাকে স্যার এইটাই তো ছিল আমাদের মেইন সূত্র, ঠিক কিনা, এটা ছিল মেইন সূত্র, তাহলে আমরা এখন লিখতে পারি না n0 1 ডিভাইডেড বাই n0 2 লেখা যায়। আর উপরে কি লেখা যাবে, t0 1 ডিভাইডেড বাই কত, t0 2। যেহেতু আমাদের t0 2 এর মানটা বের করতে হবে, তাহলে t0 2 ইজ ইকুয়াল টু, আচ্ছা t0 1 উপর নিচ গুণ করো, n0 1 ভাগ কত, n0 2 ইন্টু t0 1। তাহলে এখান থেকে বের করতে হবে t0 2 ইজ ইকুয়াল টু n0 2 ইন্টু t0 1 ডিভাইডেড বাই কি n0 1। বসাও, n0 2 এর মান কত ছিল, n0 2 এর মান নাই, t0 1 এর মান কত 4, হ্যাঁ, আর n0 2 এর মান কত ছিল 2 ইন্টু n0 2 ছিল কিনা। এই যে n0 2 কাটা 2 দিয়ে কাটা করলে কত, 2 ঘন্টা লাগবে। এই তো সমানুপাতিক সম্পর্ক। তোমরা স্যার এমনিতেই তো বুঝতেছো সমানুপাতিক সম্পর্ক মানে কি, একটা সময় বাড়লে ক্ষেত্রফল বাড়বে, ক্ষেত্রফল বাড়লে সময় বাড়বে। তাহলে এখানে বলেই দিছে যে পরের বস্তুটা যদি দ্বিগুণ ক্ষেত্রফল অতিক্রম করে, তাহলে সেটা অবশ্যই তার অর্ধেক ক্ষেত্রফলটা অতিক্রম করবে, এর সময় তো তার কম লাগবেই।
একটা যদি দ্বিগুণ ক্ষেত্রফল অতিক্রম করে সময়টা যেমন বেশি লাগে, তাহলে পরের বস্তুটার সেই হারে কম লাগে যাবে। এই হচ্ছে 4 ছিল, কত হয়ে গেল 2 হয়ে গেল। এইটা হচ্ছে অ্যান্সার, এমসিকিউ এ আসছিল। ঠিক আছে, তাহলে এই পার্টটা, প্রথম পার্টটা আমি এখানে কমপ্লিট করাইলাম। পরের পার্টটা আমি আরও ইনোভেটিভ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাবো। ধন্যবাদ সকলকে।